যে উসো তার যে একটা মিটিওরিক রাইজ হচ্ছে, তার যে ফ্যান ফলোইং, তার যে ফলোয়ার্স, তার যে ক্যাচি দিস ইজ দ্য ম্যাচ ওয়ার আই উইল বি হ্যাভিং মাই ব্রেকফাস্ট, ওয়ার আই উইল বি মুভিং অ্যারাউন্ড, গোয়িং টু দ্য ওয়াশরুম, এইসব কাজকর্ম আমি করি। থ্যাংক ইউ। ইজ ই দ্যাট গাই অর নট, দেখতে হবে। অলরাইট, গোয়িং টু দ্য নেক্সট ম্যাচ, অ্যান্ড ফাইনালি time to acknowledge our tribal chief. WWE নিয়ে আসলে আমাদের অনেকেরই শৈশব থেকেই অনেক ফলোইং আছে, আমরা অনেকেই ফলো করেছি, এখনো হয়তো করছি। আমি যেমন খুব আর্ডেন্টলি WWE ফলো করি, এবং অনেকে হয়তো বলবেন এটা নাটক, তবে সেই আলোচনাটা হয়তো অন্য আরেক ভিডিওতে করব। আজকে বেসিক্যালি আমার চ্যানেলগুলোতে, আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আমি যে কারণে ভিডিওটা বানাচ্ছি, কারণ এটা আমার কাছে মনে হচ্ছে খুব ভালো একটা সময় WWE নিয়ে কথা বলার। WrestleMania 41 একেবারে ভোরবেলায়, রোববার দিন ভোরে শুরু হচ্ছে নাইট ওয়ান দিয়ে। WrestleMania 41 is right upon us. স্যাটারডে এবং সানডে দুটো রাত ধরে WrestleManiaটা হবে, এবং আজকে WrestleMania নাইট ওয়ানের যে 7টা ম্যাচ হবে, সেই 7টা ম্যাচের একটা প্রিভিউ আমি দেওয়ার চেষ্টা করবো, একটা প্রেডিকশন দেওয়ার চেষ্টা করবো সেই সাথে। সো আমরা ইতিমধ্যে জেনে গেছি প্রথম যে ম্যাচটা দিয়ে WrestleMania নাইট ওয়ানটা ওপেন হবে, যেটা অবভিয়াসলি খুব ইম্পর্টেন্ট একটা স্পট, ওই ওপেনটা করবে একটা ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ ম্যাচ, জেই উসো ভার্সেস গুন্থার। হতে পারতো এটা নাইট ওয়ানের মেইন ইভেন্ট, বাট আলটিমেটলি জেই উসো গুন্থারের এই স্টোরি লাইনটাকে খুব একটা ভালোভাবে স্টিচ করতে পারে না ডাব্লিউডাব্লিউ। এবং আরো একটা বিষয় যেটা হয় আসলে, দুইজন রেসলার একেবারে দুই বিপরীত মেরুর, সেটা যদি বলি, আপনারা যারা ফলো করছেন ডেফিনেটলি বুঝতে পারবেন, গুন্থার একজন সিরিয়াস রেসলার, যিনি আস্তে আস্তে তার মাইক স্কিলস এর ব্যাপারেও কিন্তু তার ফ্যানদেরকে বা ডাব্লিউডাব্লিউ ফ্যানদেরকে বিশাল একটা আইডিয়া দিচ্ছেন যে তিনি কতটা ভালো হতে পারেন। এবং অ্যাজ এ রেসলার তো তার জুড়িই নাই, অবভিয়াসলি তিনি যে ট্র্যাজেক্টরিতে আগাচ্ছেন, গত রেসেলমেনিয়াতে তিনি ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপের ফাইটে ছিলেন স্যামি জেনের কাছে, সেখানে যদিও তিনি হেরেছেন, তারপরও কিন্তু তার মোমেন্টামটা একেবারেই কমেনি। এই বছরও গুন্থার তার ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপটা জেতার পর থেকেই সো ফার হ্যাজ বিন সো ডমিনেন্ট। বাট জেই উসো রয়্যাল রাম্বল উইনার, আমরা ধরে নিই সাধারণত রয়্যাল রাম্বল যে উইনার হয়, তিনি যাকে সিলেক্ট করেন তারা ডেফিনেটলি একটা মেইন ইভেন্ট পেয়ে যান, বাট আলটিমেটলি এইবারের সময়টাই কিন্তু সেটা হয় নাই। জেই উসো রয়্যাল রাম্বল জিতার পর সে যখন গুন্থারকে চুজ করলো ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপটা চেস করার জন্য, তার চিন্তা ভাবনা করলো, এরপর থেকে মনে হচ্ছিল যে একটু ডিফিকাল্ট হবে উসোর জন্য আসলে এই স্টোরি লাইনটা স্টিচ করা, কারণ গুন্থার এক ধরনের রেসলার, যে উসো তার যে একটা মিটিওরিক রাইজ হচ্ছে, তার যে ফ্যান ফলোইং, তার যে ফলোয়ার্স, তার যে ক্যাচি আর হচ্ছে তার যেই ধরনের এন্ট্রেন্স, সেখানে যে মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে তাকে সাপোর্ট দিচ্ছে প্রত্যেকটা অ্যারিনাতেই, যেভাবে ইট করছে সবাই তার সঙ্গে, তো একটা ইট মুভমেন্ট আমরা দেখতে পাচ্ছি রেসেলমেনিয়ার আগে। সো এটা একটা বাড়তি মোমেন্টাম বটে, বাট আলটিমেটলি অ্যাজ এ রেসলার যে উসোকে কিন্তু আমি খুব একটা বেশি হাইলি রেট করি না, ইন অল অনেস্টি। বড় জোর তাকে মিড কার্ড ধরে নেওয়া যায়, তার নামের আগে যদি মেইন ইভেন্ট দিয়ে দেওয়া হয়, তার মানে এই না যে সে মেইন ইভেন্ট করার মতো ক্যালিবার রাখে, এবং সেটা কিন্তু এই রেসেলমেনিয়া 41-এই আমরা প্রমাণ পেয়ে গেলাম। গুন্থার মেইন ইভেন্ট করার ক্যাপাবিলিটি ডেফিনেটলি রাখে, বাট আলটিমেটলি যেহেতু জেই উসো এবং গুন্থারের ম্যাচ, এর চেয়েও বড় বড় ম্যাচ এই কার্ডে আছে, পরে আসবো সেই জায়গাটায়। এই কারণেই এই ম্যাচটাকে দিয়ে WrestleMania নাইট ওয়ানটা স্টার্ট করানো হচ্ছে, এবং আই এম গেসিং দিস কুড বি আ ব্যাঙ্গার অফ আ ম্যাচ ইন টার্মস অফ হার্ড হিটিং। গুন্থার সবসময় হার্ড হিট করে, জেই উসো আই থিঙ্ক মানে হিল কাম উইথ আ ব্যারাজ অফ সুপার কিক্স, যেটা সে সবসময় করে। বাট আলটিমেটলি এই ম্যাচের রেজাল্টটা আমার মনে হয় এমন একদিকে গড়াবে, ডাব্লিউডাব্লিউ তাদের ফিউচারের কথা ভাবলে। গুন্থার এই ম্যাচটা হারলে তার কিন্তু খুব বেশি হারানোর কিছু নাই, এরপরও হি ক্যান হ্যাভ আদার ফিউডস, আবার সে হয়তো তার টাইটেলটা পুনরুদ্ধার করতে পারে, অন্য অনেক ধরনের ডিরেকশনে গুন্থার যেতে পারে, যেদিকেই যাবে সেদিকেই সে সাকসেসফুল হবে। বাট মেইন ইভেন্ট জেই উসো, আমার কাছে মনে হয় যে এটাই তার পিক। ওই যে একটা কোফি কিংস্টনের কোফি মেনিয়া হয়েছিল, একটা পিকে সে গিয়েছিল, যদিও 12 বছর স্ট্রাগল করে করে তারপর ওই পয়েন্টে গিয়ে কোফি ফাইনালি ডাব্লিউডাব্লিউ চ্যাম্পিয়নশিপটা জেতে রেসেলমেনিয়াতে গিয়ে, তারপর কিন্তু আবার সে ডাউনওয়ার্ড স্পাইরাল, অর্থাৎ জাস্ট দ্যাট মোমেন্ট ওয়ার ইউ আর দ্য পিক, ওই মোমেন্টেই তাকে যদি আসলে মেইন প্রাইসটা ধরিয়ে দেওয়া হয়, তাইলে একটা সাকসেসফুল এন্ডিং হতে পারে এই স্টোরিটার। তো যেই উসোর এত পপুলারিটি, সেটা সে আমার মনে হয় ব্যবহার করার চেষ্টা করবে ডাব্লিউডাব্লিউ সামহাউ সামওয়ে। যে উসো আমার কাছে মনে হচ্ছে এই ম্যাচটা জিতে যাবে গুন্থারের সাথে, বাই হুক অর বাই কুক। এখানে তার ভাই জিমি উসো তাকে হয়তো সাহায্য করতে পারে সেই জায়গাটায়, যেহেতু আমরা তাকেও এই ফিউডের মধ্যে থাকতে দেখেছি। সো কুড বি দ্যাট, বাট মাই প্রেডিকশন ইজ জে উসো ইজ উইনিং দিস ম্যাচ গুন্থারের সাথে।
অনেকেই পছন্দ নাও করতে পারেন, আমার পার্সোনালি মনে হয় গুন্থার রিটেন করতে পারলে ভালো হতো, বাট ফর দ্য বেটারমেন্ট অফ দ্য স্টোরি লাইন্স দ্যাট মাইট কাম আপ আফটার রেসলমেনিয়া আমার মনে হয় জে ইউসোকে টাইটেলটা দিয়ে দেওয়া হবে, বা জে ইউসো উইল বি উইনিং দ্য ডাব্লিউডাব্লিউই ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ। এরপর যে একটা নন টাইটেল ম্যাচে, যেটার স্টোরি লাইন অ্যাকচুয়ালি আমার খুব পছন্দ হয়েছে এবং খুব ক্লোজলি নিট একটা স্টোরি লাইন, যেটার স্টোরিটা মোটামুটি কয়েক মাস আগে থেকে বিল্ড আপ করা হচ্ছিল। জেড কার্গিল, নেওমি। অনেকের কাছে মনে হতে পারে ইটস আ ফিলার ম্যাচ, এই ম্যাচের সময় আমি হয়তো একটু নাস্তা খাবো কিংবা ঘুমাবো। আলটিমেটলি ব্যাপারটা কিন্তু সেরকম না। উই আর ভেরি মাচ ইনভেস্টেড ইন দিস ম্যাচ, এবং কারণটা কি সেটাও আমি বলছি। নেওমি বরাবরই ডাব্লিউডাব্লিউ তে ফেরত আসার পর থেকে শি ওয়াজ এ বেবি ফেস। সাধারণত বেইলির সে খুব বেস্ট ফ্রেন্ড, এটা সবাই জানে, রেসলিং রিং এর ভেতরে হোক বাইরে হোক, স্টোরি লাইনের মধ্যে হোক বাইরে হোক। এছাড়াও বিয়াঙ্কা বেলেয়ার কিংবা জেড কার্গিল, যারা আসলে ডার্ক কমপ্লেক্সনের যারা রেসলার্স আছেন, তাদের মধ্যে কিন্তু আলাদা একটা বন্ড আছে আমরা দেখি। সো নেওমি যখন দ্বিতীয়বার এইডাব্লিউ থেকে ডাব্লিউডাব্লিউ তে আসলো, সে কিন্তু বেবি ফেস হিসেবে এসছে এবং সে তার মতো তার রোল প্লে করে যাচ্ছিল। বিভিন্ন পিএলই তে সে পার্টিসিপেট করছিল, বিভিন্ন টাইটেল ম্যাচগুলোর কন্টেনশনে সে গিয়ে পার্টিসিপেট করছিল, বাট আলটিমেটলি শি ওয়াজ নট গেটিং দ্যাট স্পার্ক আউট অফ হার ক্যারেক্টার। মানে একটা বেবি ফেস যেমন হয়, মোটামুটি মিড কার্ড রেঞ্জের একটা পারফরমেন্স সে দিচ্ছিল, যদিও এর থেকে অনেক বেটার করার ক্যালিবার তার আছে আমরা জানি, শি ইজ আ ভেটারান। অন্যদিকে জেড কার্গিল, তার ক্যারিয়ারটা শুরু হয়েছিল গত বছরের আগের রয়্যাল রাম্বলে, যেবার সে তার ডেবিউ পায়, বাট আলটিমেটলি সেখান থেকে কিন্তু মোমেন্টামটা খুব একটা পিক করতে পারেনি অ্যাজ এ সিঙ্গলস রেসলার। অ্যাট সাম পয়েন্ট ডাব্লিউডাব্লিউই যে জেড কার্গিলকে ট্যাগ টিম করালো বিয়াঙ্কা বেলারের সাথে, এবং তারা একটা ভালো ফর্মিডেবল ট্যাগ টিম বানিয়ে ট্যাগ টিম টাইটেলস জিতে সেটাও তারা ডিফেন্ড করছিল। সো শি হ্যাড টু হ্যাভ সামওয়ান বাই হার সাইড টু ক্যারি হার থ্রু। জেড কার্গিলের সেই ব্যাপারটা কিন্তু আমরা দেখছিলাম। হ্যাঁ, তার মুভসেট নিয়ে কোনো সন্দেহ নাই, তার ফিজিক নিয়ে কোনো সন্দেহ নাই, অ্যাজ আ রেসলার শি ইজ আ বুলি, বাট আলটিমেটলি ইন রিং পারফরমেন্স, মাইক পারফরমেন্স, সেগুলোতে কিন্তু ইমপ্রুভ করার অনেক জায়গা জেড কার্গিলের হয়তো এখনো আছে। সো শি ওয়াজ ট্যাগড অলং উইথ বিয়াঙ্কা বেলার। যতক্ষণ তারা ট্যাগ টিম ছিল, রেসপন্সিবিলিটিস দুইভাবে শেয়ার করা হতো, তার দিকে আলাদা করে খুব একটা লাইমলাইট ছিল না। বাট যখন স্টোরি লাইনে একটা টুইস্ট আসে, যে সময়টা জেড কার্গিলকে অতর্কিতভাবে কে বা কারা যেন আক্রমণ করে বসে ব্যাক স্টেজে, কেউ জানে না, একটা কার ক্র্যাশের মতো ঘটনা ঘটে এবং সেটার ইনভেস্টিগেশন ডাব্লিউডব্লিউ করতে থাকে। জেড কার্গিল বেশ কয়েক মাস ধরে কিন্তু সাইড লাইনে ছিলেন ইনজুরি নিয়ে সেই অ্যাক্সিডেন্টটার পর। সো কারা কে অ্যাটাক করেছিল জেড কার্গিলকে সেটা নিয়ে কিন্তু একটা ধোঁয়াশা রয়ে যায়, তবে এলিমিনেশন চেম্বারে সেই ধোঁয়াশার পরিসমাপ্তি আমরা হতে দেখি। আলটিমেটলি আমরা জানতে পারি যে নেওমি দিন শেষে শি ওয়াজ দ্য ওয়ান হু অ্যাকচুয়ালি অ্যাটাক জেড কার্গিল। এবং নেওমি, যেটা দেখা গেছে স্টোরি লাইনে, জেড কার্গিল যে কদিন অ্যাবসেন্ট ছিল, নেওমি কিন্তু বিয়াঙ্কা বেলারের মেকশিফট ট্যাগ টিম পার্টনার হয়ে তারাও কিন্তু ট্যাগ টিম চ্যাম্পিয়ন্স হিসেবে বেশ কয়েকদিন চালিয়ে গিয়েছিল এবং খুব ভালো ফ্রেন্ডশিপ তাদের মধ্যে সাধারণত ছিল। বাট যখন নেওমি বিয়াঙ্কা বেলারের কাছে স্বীকার করলো ব্যাপারটা যে হ্যাঁ শি ওয়াজ দ্য ওয়ান, যে আসলে জেড কার্গিলকে ইনজুর করেছে, তখন কিন্তু বিয়াঙ্কা বেলার সে মোটামুটি নেওমির সাথে তার ফ্রেন্ডশিপ যেটা ছিল সেটাকে অবশ্যই ব্রেকআপ করে সে চলে গেছে, এবং জেড কার্গিল একটা ভেঞ্জেন্স নিয়ে ফিরে এসেছে টু গেট টু নেওমি, টু গেট টু হার অ্যান্ড টেক রিভেঞ্জ ফর দ্যাট বিগ অ্যাটাক অন হার, যেটার কারণে বেশ কয়েক মাস সে থাকতে পারলেন এবং ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপও তার হাতছাড়া হয়ে গেল। সো এই জায়গায় পর্যন্ত টুইস্ট কিন্তু নাই খুব একটা। তো এই জায়গায় টুইস্টটা মূলত হয়েছে নেওমির হিল টার্নে, ফ্রম বেবি ফেস টু হিল। নেওমি আসলে হিল হিসেবে কেমন সেটার কোনো আইডিয়াই আমাদের ছিল না, বাট যেই দুইটা প্রোমো সে কাট করলো গত 2টা উইক ধরে, এবং যেভাবে অ্যাটাক সে করেছে জেড কার্গিলকে থ্রু হার ট্রান্সফরমেশন, অনেকটা জোকার লাইক ভাইব আমরা পাচ্ছি। দ্য কাইন্ড অফ ভিলেন দ্যাট ইউ লাভ টু হেট, বেসিক্যালি ব্যাপারটা এরকম। নেওমির অ্যাক্টিং স্কিলস এরও প্রশংসা করতে হয়। শি লুকস ভেরি ইনভেস্টেড ইন দিস ক্যারেক্টার, এবং আমার কাছে মনে হচ্ছে অ্যাজ আ হিল নেওমির সাকসেস পাওয়ার খুব ভালো চান্সেস আছে। অ্যান্ড নেওমির হিল হওয়াতে যেটা হচ্ছে, জেড কার্গিলের বেবি ফেস প্রেজেন্সটা কিন্তু আরো একটু আপলিফটেড হবে। আই এম নট শিওর ম্যাচের কোয়ালিটি কেমন হবে, বাট আলটিমেটলি আমার মনে হয় এই ম্যাচে যে ইমোশনটা নিয়ে আসা হয়েছে ম্যাচের বিল্ড আপে, জেড কার্গিলের এন্ড থেকে হোক, বিয়াঙ্কা বেলারের পারফরমেন্স থেকে হোক, কিংবা নেওমির হিল টার্ন থেকে হোক, ইট কুড বি অ্যান ইন্টারেস্টিং ম্যাচ। আর আমার কাছে মনে হয় এই ম্যাচটা আসলে জেড কার্গিলের জেতার কথা। নেওমি যেহেতু হিল, জেড কার্গিল ইজ হিয়ার ফর রিভেঞ্জ, আমার মনে হয় সে উইনটা পেয়ে যাবে। বাট নেওমির হিল ক্যারেক্টারটা আমার কাছে মনে হয় মেনটেন করে রাখা উচিত ডাব্লিউডাব্লিউর সামনে, এবং এই ম্যাচটা হয়তো সামনের আরো কিছু পিএলিতে আমরা অ্যাজ আ রিপিট দেখতে পারি। এখানেই হয়তো এই স্টোরি লাইনটা শেষ না। ওয়ার্ল্ড ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপস, খুব একটা বেশি কিছু বলার নাই। বেসিক্যালি চ্যাম্পিয়ন ওয়ার রেডার্স, চ্যালেঞ্জার্স নিউ ডে হিল। ওয়ার রেডার্স আমি জানি না তারা কি, ক্রাউডের থেকেও খুব একটা বেশি পাম্প তারা পায় না। অ্যাপারেন্টলি দে আর সাপোজ টু বি ফেস অ্যান্ড নিউ ডে ইজ হিল।
বাট এই ম্যাচ নিয়ে আমার অনেস্টলি তেমন কোনো ইন্টারেস্ট নাই। দিস ইজ দ্য ম্যাচ ওয়ার আই উইল বি হ্যাভিং মাই ব্রেকফাস্ট, ওয়ার আই উইল বি মুভিং অ্যারাউন্ড, গোয়িং টু দ্য ওয়াশরুম, এইসব কাজকর্ম আমি করবো। কারণ যতক্ষণের ম্যাচ হোক, এটা 5 মিনিট 10 মিনিট এন্ট্রান্স মিলায় অর হোয়াট এভার, দিস ইজ দ্য ম্যাচ দ্যাট আই উইল স্কিপ বেসিক্যালি, অ্যান্ড হুএভার উইন্স ইট ডাজন্ট ম্যাটার টু মি। যদিও নিউ ডে জিতলে তারা তো নতুন নতুন রেকর্ড সেট করে, দে আর বেসিক্যালি ওয়ান অফ দ্য বেস্ট ট্যাগ টিমস ইন হিস্ট্রি। ভবিষ্যতে ডেফিনেটলি তারা ইন্ডাক্টেড হবে ইন দ্য হল অফ ফেম। বাট এই বিল্ড আপটার মধ্যে কিছুই আসলে ছিল না, রাইভালরিটার মধ্যেও তেমন কিছু নাই। সো আই হ্যাভ নাথিং মাচ টু সে অ্যাবাউট দিস ম্যাচ ইন অল অনেস্টি। রে মিস্টেরিও ভার্সেস এল গ্রান্দে আমেরিকানো, আরেকটা ম্যাচ যেটার সাথে কোনো টাইটেল সংযুক্ত না, বাট এই ম্যাচটা আমার কাছে মনে হয় যে আরো একটা ফিলার ধরনেরই ম্যাচ, বাট ইন্টারেস্টিং হবে। মাঝে মধ্যেই ডাব্লিউডাব্লিউই কিছু ফান ম্যাচেস নিয়ে আসে, যেটার মধ্যে আসলে অ্যাথলেটিসিজম, যেটার মধ্যে আসলে একটা কমিক রিলিফ টাইপের একটা সিচুয়েশন আসে, সেটা হয়তো এই ম্যাচের মধ্যেই হবে। কারণ এল গ্রান্দে আমেরিকানো সে যে আসলে কে সেটা আমরা খুব ভালো মতন জানি, বাট তারপরেও মুখে বলি না, মুখে বলা যাবে না। হি হ্যাজ আ মাস্ক অন, রে মিস্টেরিও হ্যাজ আ মাস্ক অন, বোথ দ্য মাস্ক মেন, তারা কিন্তু ফাইট করবে। অ্যান্ড ইটস বেসিক্যালি নট জাস্ট এল গ্রান্দে আমেরিকানো ভার্সেস রে মিস্টেরিও, এটা হচ্ছে এল ডাব্লিউ ভার্সেস দ্য আমেরিকান মেড, মানে এই দুইটা ফ্যাকশনের মধ্যে বেসিক্যালি ম্যাচ, যার লিডার অ্যাপারেন্টলি একজন রে মিস্টেরিও, আরেকজন চ্যাড গেবল, বাট চ্যাড গেবল ইনজুর্ড, সে কারণে সে থাকবে না। বাট এল গ্রান্দে আমেরিকানো হ্যাজ চ্যালেঞ্জ রে মিস্টেরিও ফর দিস ম্যাচ। আর এই ম্যাচে আমার মনে হয় রে মিস্টেরিও জিতবে, এবং খুব ইন্টারেস্টিং এটাই হবে, অ্যাজ আ ফ্যান আই উড ওয়ান্ট টু সি রে মিস্টেরিও যদি আনমাস্ক করতে পারে সামহাউ এল গ্রান্দে আমেরিকানোকে, তাইলে আমরা বুঝতে পারবো সে কে, সে কি। হুম, থ্যাংক ইউ। ইজ ই দ্যাট গাই অর নট, দেখতে হবে। অলরাইট, গোয়িং টু দ্য নেক্সট ম্যাচ, এল এ নাইট ভার্সেস জেকব ফাটু। হার্ড হিটিং একটা ম্যাচ হবে, ব্যাঙ্গার অফ আ ম্যাচ। আমার কাছে মনে হয় দিস হ্যাজ দ্য পোটেনশিয়াল টু বি ওয়ান অফ দ্য বেস্ট ম্যাচেস অফ দ্য নাইট ওয়ান। এল এ নাইট ডেফিনেটলি ইউএস চ্যাম্প, জেকব ফাটু সে যেভাবে আসলে ওই টুর্নামেন্টটা জিতে কন্টেনশনে এসছে টু বি দ্য নাম্বার ওয়ান কন্টেন্ডার ফর দ্য ইউএস টাইটেল, সেটা ইন্টারেস্টিং ছিল। এই বিল্ড আপের মধ্যে ওর সাথে যে ওর ব্লাড লাইনের যেই মেম্বাররা আছে, ফর এক্সাম্পল সোলো সিকোয়া, টাঙ্গালোয়া, তাদের সাথে যেই ধরনের একটা রিফট আমি দেখতে পাচ্ছি, স্পেশালি সোলো সিকোয়ার সাথে, সেটা খুব ইন্টারেস্টিং। এবং আমার কাছে কোনো এক কারণে মনে হয় সোলো সিকোয়া মাইট হ্যাভ অ্যান ইম্প্যাক্ট ইন দিস ম্যাচ, থাকলেও থাকতে পারে, আনলেস সে নাইট টুর জন্য কোনো সারপ্রাইজ প্যাকেজ হিসেবে র্যান্ডি অর্টনের অপোনেন্ট হয়। ইফ দ্যাট ডাজন্ট হ্যাপেন, আমার কাছে মনে হয় সোলো সিকোয়া মাইট ইন্টারফেয়ার ইন দিস ম্যাচ, জেকব ফাটু ভার্সেস এলএ নাইট। যদিও ম্যাচটা ব্যাঙ্গার হবে, ক্লিনলি কি এলএ নাইট হারবে কিনা সেটা একটা বড় কোয়েশ্চেন, কারণ এলএ নাইট হ্যাজ বিন portrayed as a very good, a solid champion. সো সে যদি খুব ক্লিনলি জেকব ফাটুর কাছে হেরে যায়, আই থিঙ্ক তার স্টেক্সটা একটু কমে যাবে, এবং এরপর মুভিং অনওয়ার্ডস তার সাথে নতুন স্টোরি লাইন স্টিচ করাটা কিন্তু একটু ডিফিকাল্ট হয়ে যাবে ডাব্লিউডব্লিউ এর। সো আমার কাছে মনে হয় যদি জেকব ফাটু জেতেও, সেই ক্ষেত্রেও আমার মনে হয় একটা ইন্টারফিয়ারেন্সের কারণে জিততে পারে, মেবি সোলো সিকোয়া, মেবি তামাটঙ্গা এসে একটু ডিস্টার্ব করলো এলএ নাইটকে, এন্ড দ্যাটস হাউ জেকব ফাটু উইন্স, সেটা একটা অপশন হতে পারে। আরেকটা হচ্ছে এলএ নাইটই জিতলো বিকজ সোলো বা টাঙ্গালোয়া বা তামাটঙ্গা তারা এসে একটা ডিস্টারবেন্স ক্রিয়েট করে জেকব ফাটু বেসিক্যালি তাদেরকে থামাইতে চায়, বলে যে নো, আই ডোন্ট নিড ইউর হেল্প, আমি একাই পারবো। এই ধরনের একটা রিফট, এই ধরনের একটা কনফিউশনের সুযোগ নিয়ে এলএ নাইট হয়তো ম্যাচটা জিতে যেতে পারে। ইট কুড গো ইন এনি ডিরেকশন। আই উড লাভ জেকব ফাটু টু গেট দ্য টাইটেল, বাট আমার কাছে মনে হয় ইট উড বি বেস্ট ফর বিজনেস যদি এলএ নাইট চ্যাম্পিয়ন থাকে, এবং আমরা আবারও সেই চ্যাম্পটা করবো, এল এ নাইট। এবারে উইমেন্স, এবারে WWE উইমেন্স চ্যাম্পিয়নশিপ ম্যাচ, টিফানি স্ট্র্যাটন, অফ কোর্স টিফি টাইম, ভার্সেস শার্লেট ফ্লেয়ার। খুবই বাজে একটা বিল্ড আপ, খুবই বাজে অ্যাক্টিং, দুই রেসলারের মধ্যে কোনো কেমিস্ট্রি নাই বলতে গেলে, এবং কেমিস্ট্রি না থাকারও কারণ থাকতে পারে অবভিয়াসলি। টিফানি স্ট্র্যাটন আমার কাছে মনে হয় যে এনএক্সটি থেকে যেভাবে মেইন রস্টারে তাকে পুশ করে আনা হয়েছিল, she has the moves, she is very talented, she is very good looking in a sense, যে প্রেজেন্টেবল অন স্ক্রিন, বাট জিনিসটা হচ্ছে তার মাইক স্কিলস একেবারেই আমার মনে হয় যে আপ টু দ্য মার্ক না। আর টিফানি স্ট্র্যাটন যেভাবে আসলে বিল্ড আপ হচ্ছিল, শি স্টার্টেড অফ অ্যাজ এ হিল ডাব্লিউডব্লিউ এর মেইন রস্টারে আসার পর, তো হিল ক্যারেক্টারটাই কিন্তু তার একটা ওয়েট ছিল।
যখন তার একটা ফেস টার্ন আমরা হতে দেখলাম স্পেশালি শার্লেটের এগেনস্টে, যদিও সেটা আমার মনে হয় মানুষেরই একটা ওভারঅল রিয়াকশনে, বিকজ শার্লেট ফ্লেয়ার আই ডোন্ট সি হার বিইং আ ফেস, মানে সাধারণত সে যতবারই ইনজুরি থেকে ফেরত আসে ততবারই মানুষ তাকে বুই করতে থাকে, দে জাস্ট ডোন্ট লাইক হার প্রেজেন্স এনিমোর, বাট শি ইজ আনডিনায়েবল, মানে শি ইজ সো ট্যালেন্টেড অ্যান্ড অবভিয়াসলি শি ইজ আ রেকর্ড উইমেন্স চ্যাম্পিয়নশিপ হোল্ডার। সে আবারও রয়্যাল রাম্বল জিতেই এখানে এসে সে চোজ স্টিফেনি স্ট্র্যাটন, সো এখানে আসলে অন্য কিছু করারও ছিল না। বাট দিস ম্যাচ আই ডোন্ট নো, মানে ম্যাচ ওয়াইজ কতটা ভালো হবে, ইট কুড বি আ গুড ম্যাচ সারপ্রাইজিংলি, বাট দ্য কেমিস্ট্রি, দ্য বিল্ড আপ টু দিস ম্যাচ ওয়াজন্ট ভেরি ইন্টারেস্টিং অ্যাট অল। এবং খুব পার্সোনাল অফ স্ক্রিপ্টও নাকি যাওয়া হয়েছিল উইদিন সাম প্রোমোস, যেগুলা পাস্ট কয়েক উইক ধরে চেষ্টা করলো টিফেনি আর শার্লেট মিলে। যাই হোক, আই এম স্টাম্বলিং, এটার থেকে বোঝা যাচ্ছে যে আসলে ম্যাচটা নিয়ে আমার আমার নিজের পার্সোনালি খুব একটা বেশি হাইপ নাই অনেস্টলি, বাট আই থিঙ্ক শার্লেট ফ্লেয়ার টাইটেলটা জিতবে, কারণ শার্লেট ফ্লেয়ার জিতলে টিফেনি স্ট্র্যাটনকে একটা ব্রেক দেওয়া যেতে পারে বা তাকে মিড কার্ডে কয়েকদিন নিয়ে যাওয়া যেতে পারে, বিকজ আই ডোন্ট থিঙ্ক শি ইজ রেডি ইয়েট ফর দ্য মেইন ইভেন্ট। রেসেলমেনিয়াতে সে যে ম্যাচ পাচ্ছে, সে যে যাচ্ছে অ্যাজ এ চ্যাম্পিয়ন, এটাই একটা বিরাট বড় সারপ্রাইজ ইন আ ওয়ে। So let's see what happens, but I think my prediction would be Charlotte Flair is winning this match. And finally, time to acknowledge our tribal chief. You know what I'm talking about. Main event of night one. যেই উসো গুন্থার তো হইতেই পারে না। When the characters are Roman Reigns, Seth Rollins and CM Punk, how can that not be the main event? এটার স্টোরি লাইনটাও বেশ ওয়েল স্টিচড আমি বলবো। উই আর অল অ্যান্টিসিপেটিং আ গ্রেট ম্যাচ ফ্রম দিস। ওয়েল, রোমান রেন্স তো ট্রাইবাল চিফ, গত 8 বছর ধরে টানা রোমান রেন্স হি হ্যাজ বিন হেডলাইনিং রেসেলমেনিয়া, মোস্ট অফ দ্য টাইমস অ্যাজ চ্যাম্পিয়ন্স, সামটাইমস অ্যাজ চ্যালেঞ্জার। এবার কিন্তু কোনো টাইটেল ফিউডের মধ্যে রোমান রেন্স নাই, হি ইজ বেসিক্যালি ফাইটিং অ্যাগেনস্ট হিজ ওয়ান টাইম শিল্ড ব্রাদার, দি আর্কিটেক্ট, দ্য রেভলিউশনারি, দ্য ভিশনারি সেথ ফ্রিকিং রলিন্স, আর সিএম পাঙ্ক, যার রিইন্ট্রোডাকশনটা ডাব্লিউডব্লিউ তে নতুন একটা মাত্রা কিন্তু যোগ করে দিয়েছে। হি হ্যাজ বিন সো গুড সিন্স হি কেম ব্যাক। অনেকেই সিএম পাঙ্কের ফ্যান নাও থাকতে পারেন, যারা সেথ রলিন্স এর মতো বলতে পারেন যে ওয়াই ইজ হি ব্যাক হিয়ার এগেন ওয়েন ডাব্লিউডব্লিউ ইজ বুমিং। ওকে তো এখন প্রয়োজন নাই, বেসিক্যালি ওর ডাব্লিউডব্লিউ কে প্রয়োজন, সে কারণে সে AEW থেকে ডাব্লিউডব্লিউ তে এসে নাও হি ইজ ট্রাইং টু ডু সামথিং এন্ড লুক এট হিম, নাও হি ইজ ইন দ্য মেইন ইভেন্ট অফ রেসেলমেনিয়া। সো I don't know, অনেকের অনেক ওপিনিয়ন থাকতে পারে, বাট সিএম পাঙ্ক এজ এ ক্যারেক্টার ইজ মেসমারাইজিং। আই লাভ হিজ এন্ট্রান্স, অনলি ফর দ্য এন্ট্রান্স ইটসেলফ আমি চাইবো সিএম পাঙ্ক যত ধরনের পিএলই, যত ধরনের টিভি শোজ হোক সেখানে আসুক, আমি অ্যাটলিস্ট তার এন্ট্রান্সটা দেখতে চাই। অ্যান্ড আই কান্ট সে দ্য সেম ফর মেনি আদার্স। আমি কিন্তু এই পুরো ম্যাচ কার্ডের মধ্যে একবারও কিন্তু অন্য কোনো ম্যাচের সময় বলি না যে আই লাভ টু সি দিস এন্ট্রান্স, বাট সিএম পাঙ্কস এন্ট্রান্স ফর নাইট ওয়ান আই লাভ টু সি দিস। কানা ঘোষা শুনছি দ্য ব্যান্ড দ্যাট স্যাং হিজ অরিজিনাল সং কাল্ট অফ পার্সোনালিটি, তারা নাকি লাইভ গাইতে পারে গানটা লাস ভেগাসে, সো ইট উইল বি আ ট্রিট টু ওয়াচ। সো গাইজ, ডোন্ট মিস আউট অন দিস। আর গোয়িং ব্যাক টু দ্য ফিউড, ওয়েল, সেথ রলিন্স তো আজীবনই সিএম পাঙ্ককে হিট করে, সেটা একটা ভিন্ন কথা। সেথ রলিন্স আর রোমান রেন্স এর মধ্যে তো একটা ঝামেলা এমনিই ছিল ফ্রম হিজ শিল্ড ডেজ অফ হাউ হি বিট্রেড রোমান রেন্স অ্যান্ড দ্য শিল্ড। কর্পোরেট চ্যাম্পিয়ন হয়ে গেল সেথ রলিন্স, এরপর থেকে এখন সে ভিশনারি, রেভলিউশনারি, আর্কিটেক্ট, ইজ গোইং টু চেঞ্জ দ্য ল্যান্ডস্কেপ অফ ডাব্লিউডব্লিউই। সেমাই ফেস, সেমাই হিল একটা ক্যারেক্টার সেথ রলিন্স এখন, যদিও তার হাসিটা আমার কাছে খুবই বিরক্তিকর লাগে, আই কান্ট মিমিক দ্যাট আনফরচুনেটলি। রোমান রেন্স এর সিচুয়েশনটা উইথ সিএম পাঙ্ক, এইটা কিন্তু স্টিচ করাটা একটু ডিফিকাল্ট ছিল, বাট আলটিমেটলি দি অপরচুনিটি কেম যখন ওয়ার গেমসে পল হেম্যান একটা ফেভার সে ও করতো সিএম পাঙ্কের কাছে, বিকজ হি কনভিন্স সিএম পাঙ্ক টু জয়েন রোমান রেন্সেস টিম যাতে 5 vs 5 হয়, অ্যান্ড ফর দ্যাট সিএম পাঙ্ক বলেছিল হি উইল আস্ক ফর এ ফেভার ফ্রম পল হেইম্যান। CM Punk is an original Paul Heyman guy, so they are very good friends in any case. They are best friends, যেটা পরে আমরা প্রমোতেও অনেকবার CM Punk কে বলতে শুনলাম। Well, the favor was the wise man of Roman Reigns, যে রোমান রেইন্সের সাথে তার পুরো ট্রাইবাল চিফ এপিসোড এরার ভেতর দিয়ে চলে আসছে, the guy who guided Roman Reigns through his, best bit of performances throughout WWE in the last 4 or 5 years, during COVID and post COVID. এই টাইমটার ভিতরে পল হেইম্যান was the wise man of Roman Reigns, কিন্তু সিএম পাঙ্ক শর্তটা দিল কি, WrestleMania 41 এর মেইন ইভেন্টে Paul Heyman will have to accompany CM Punk and be on his corner for this match.
So basically, the favor was to steal Paul Heyman from Roman Reigns' corner and keep him in his corner. এইটা কিন্তু একটা আলাদা টেনশন ক্রিয়েট করে দিল। অ্যাবসলিউটলি অ্যামেজিং একটা স্টোরি স্টিচিং, অ্যান্ড আই উইল বি সো ইন্টারেস্টেড টু সি আসলে পল হেইম্যান আসলে কি হয়। তো এমনি মাথায় চুল নাই, চুল থাকলে হয়তো টাইনে টাইনে চুল ছিটতো। কার সাইডে যাবে? উইল ই গো ফর হিজ ট্রাইবাল চিফ? উইল ই গো টু হেল্প সিএম পাঙ্ক হু ইজ হিজ বেস্ট ফ্রেন্ড? এই চান্সটা কিন্তু আবার দেখলাম সেথ রলিন্স খুব ভালো মতন নিচ্ছে। এর আগের বেশ কয়েকটা উইকে দেখলাম হি কেম অন টপ। বোথ সিএম পাঙ্ক এন্ড রোমান রেন্স ওয়ার ডাউন এন্ড সেথ রলিন্স ওয়াজ অন টপ। বাট সাধারণত কি জানি আমরা, যদি দেখি একজন খুব মোমেন্টাম পাচ্ছে, স্পেশালি ওই পিএলইটার আগের উইকটায় যদি দেখি কেউ হ্যান্ড রেজ করছে, সে অন টপ, বাকিরা শুয়ে আছে, দ্যাট ইজ আ ব্যাড সাইন ফর দ্য রেসলার, এন্ড আই হ্যাভ আ ফিলিং হি মাইট নট উইন ইট। এরকম হতে পারে, বাট আই উড গিভ ইউ অ্যান এডুকেটেড গেস। আমার যেটা ধারণা, সেথ রলিন্সের কিন্তু জিতার খুব ভালো চান্স আছে এখানে, কারণ পল হেইম্যানকে নিয়ে যে সিচুয়েশনটা, সেটা কিন্তু রোমান আর সিএম পাঙ্কের মধ্যে একটা আলাদা রকম রিফট ক্রিয়েট করছে, উইচ থ্রু রিসেন্সি বায়াস আমার কাছে মনে হচ্ছে ইজ মোর ইম্পর্টেন্ট অফ আ স্টোরি লাইন। সো এইটাকে পরবর্তীতে ফার্দার নিয়ে যাওয়ার একটা স্কোপ থাকবে, অ্যান্ড অবভিয়াসলি এদের দুজনের যে সমস্যা, এই অপরচুনিটিটা নিয়ে সেথ রলিন্স মাইট উইন দিস ম্যাচ, অ্যান্ড later on that will also help him increase his stakes. কারণ লাস্ট ইয়ার আই ওয়াজ রিয়েলি ফিলিং স্যাড ফর সেথ রলিন্স, কারণ অ্যাবসলিউটলি তাকে সেকেন্ড ফিডল একটা রোল দেওয়া হলো। নাইট ওয়ানে হি ওয়াজ পার্ট অফ দ্য ট্যাগ টিম উইথ কোডি রোডস। তার আগে আবার সে আরেকটা পারফরমেন্স দিল যেখানে তার ড্রু ম্যাকেন্টায়ারের সাথে তার টাইটেলটা লুজ করতে হলো। সো হি হ্যাড আ ভেরি ব্যাড ডে অনেস্টলি। দ্য ট্যাগ টিম ম্যাচ অলং উইথ কোডি রোডস, সেই ম্যাচটাও তারা জিততে পারে নাই। নিজের টাইটেল ম্যাচ, সেটাও তার হারতে হইলো। কোডি আর রোমান রেন্সের যে ম্যাচটা গত বছরের, সেখানেও কিন্তু হি হ্যাড দ্য ফাইনাল সে ওয়ার হি অ্যাকচুয়ালি হেল্পড আউট কোডি রোডস টু উইন দ্য টাইটেল। সো হি ওয়াজ অ্যাবসলিউটলি সেকেন্ড ফিড, হলো যে নায়কের ভাই টাইপের রোল। সেথ রলিন্স ডিজার্ভস মাচ মোর। সো আমার কাছে মনে হয় যে এই যে নাইট ওয়ান ম্যাচটা, রোমান রেন্স সিএম পাঙ্কের মতো ক্যারেক্টারদেরকেও যদি হারাইতে পারে, ইট উইল বি গ্রেট ফর হিজ আপওয়ার্ড মুভমেন্ট গোয়িং অফ রেসেলমেনিয়া। সো দেখা যাক প্রেডিকশন গুলো মিলে কিনা। আমার ডাব্লিউডাব্লিউ রিলেটেড ভিডিও বেশ লম্বা হলেও আই থিঙ্ক ইফ ইউ গাইজ উইল স্টিক অ্যারাউন্ড, I might make some more of this. ভিডিওটা কেমন লাগলো জানাতে পারেন, আর সাবস্ক্রাইব করুন অলস্পোর্ট এবিপি চ্যানেলটি। Stay awesome, stay all sport with All Sport ABP.